কোনটা দিয়ে শুরু করা যায় এখানকার মধ্যে? 1 নম্বরটা দিয়ে শুরু করব। জি স্যার, এক নম্বরটা এক দিয়ে নম্বরটা শুরু দিয়ে করুন। শুরু করি, আচ্ছা খেয়াল করে দেখেন। আমি 1 নম্বর দিয়ে শুরু করতেছি, তো কি বলা হচ্ছে দেখেন তো অঙ্কটাতে। বলা হচ্ছে যে, আচ্ছা আমি একটু বড় করে নিয়ে এটাকে কেটে নেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, একটু বড় করে নিয়ে কেটে নিই। ওকে, এবার ঠিক আছে তো, দেখা যাচ্ছে না ঠিকঠাক? জি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তো দেখেন আমি কন্টিনিউ করতেছি। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি বলা হচ্ছে, দুইটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 189। 189। আচ্ছা, এবং সংখ্যা দুটি বলতে বলেন তো এই দুইটা সংখ্যা কিনা? জি সংখ্যা স্যার। দুইটার যোগফল কত দেওয়া আছে? 30। 30। বলা হচ্ছে সংখ্যা দুইটি কত 30। আসলে। আসলে এই যে দুইটি আছে, এই দুইটির কি কোনো হচ্ছে মানে এই দুইয়ের কি কোনো প্রভাব আছে অঙ্কে বলেন? নাই। এটা আসলে বাংলা দিয়ে যদি বলতো দুইটি, আর বাংলা দিয়ে না লিখে এইভাবে অঙ্ক দিয়ে লিখছে দুইটি, তাই না? এটা 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 তো আর অঙ্কে প্রভাব ফেলবে না, এটা তো আপনারা জানেন এবং বোঝেন। তাহলে যেহেতু বলছে দুইটি সংখ্যা, আমরা আমরা যদি ডিটেইলস মেথডে চিন্তা করি, তাহলে বলেন তো একটা সংখ্যাকে যদি আমি ধরি এক্স, আর একটা সংখ্যাকে কি ধরবো? হয়। ওয়াই। তাহলে শর্ত এখানে ওয়াই। কয়টা আছে বলেন তো? শর্ত কয়টা আছে? দুইটা শর্ত না? দুইটা সত্য, প্রথম এক্স শর্ত গুণ এবং দ্বিতীয় শর্ত। হয়। তাহলে আমরা বলতে পারি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 189। আর যেহেতু ওই দুইটা এক্স সংখ্যার প্লাস যোগফল 30, ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30। আচ্ছা বলেন তো দেখি, এটা বীজগণিতের অঙ্ক হয়ে গেল কিনা? জি স্যার। অবশ্যই এটা জি কিসের স্যার। অঙ্ক? বীজগণিতের অঙ্ক হয়ে গেল। বীজগণিতের পাটিগণিত অঙ্ক হয়ে গেল। পাটিগণিত মানে বোঝা যাচ্ছে পাটিগণিত, কিন্তু আসলে এটা কি অঙ্ক ছিল, কিসের অঙ্ক? বীজগণিত। বীজগণিতের অঙ্ক ছিল। যেহেতু আপনি বুঝতে পারতেছেন যেটা বীজগণিতের অঙ্ক ছিল, আচ্ছা বলেন দেখি, এই যে সংখ্যাগুলো নিচে আছে, আমরা আগে এমসিকিউ পরীক্ষার জন্য অ্যান্সার করব। হ্যাঁ, এমসিকিউতে আপনারা কিভাবে করবেন, দেন আমরা রিটেন পরীক্ষার জন্য কিভাবে করব সেটা দেখাবো। তো বলেন তো দেখি, এই যে অপশনগুলো যে আছে, এই অপশনগুলোর মধ্যে কোন দুইটা সংখ্যা গুণ করলে 189 হয়? এইটা যদি আমরা বের করতে পারি, আর ওই দুটো সংখ্যা যোগ করলে 30 হয়, তাহলে বলেন তো অপশন টেস্ট করে আমরা করতে পারি কিনা? জি স্যার। অবশ্যই পারি। জি স্যার। আচ্ছা বলেন তো 21 আর 30 যোগ করলে কত হয়? 30। 21 আর 9 যোগ করলে সরি, 30। 21 আর 9 যোগ করলে 30। আচ্ছা 23 আর সাথে কত? 30। 30। 22 আর 8-এ কত? 30। 30। আচ্ছা 18 আর 22-এ কি 30 হবে? 40। 40। 40। তাহলে কি এই ঘ নম্বর উত্তরটা আসলে কোনোভাবে হইতে পারে বলেন তো দেখি, এটা কি হওয়ার চান্স আছে? না। কোনোভাবেও না হওয়ার স্যার, এটা চান্স নাই, প্রথমেই বাদ। এটা প্রথমেই বাদ। আচ্ছা বাদ বাকি থাকলো ক, খ এবং গ। আমি ক থেকে ট্রাই করতে চাই। আচ্ছা 9 আর 21 যোগ করলে 30 হয়েছে, আর দেখি তো গুণ করে 189 হয় কিনা। তাহলে 21 আর 9, 9 একে 9, 9 জি দুগুণ স্যার। 18, বলেন তো হয় কিনা? জি স্যার। জি জি স্যার স্যার। হয়। তাহলে আমরা যদি অপশন টেস্ট করি, তাহলে বলেন তো খুব ইজিলি আমরা অঙ্কটা এমসিকিউ পরীক্ষায় অ্যান্সার করতে পারবো কিনা? জি পারবো। অবশ্যই পারবো। তো দেখেন সংখ্যাটা কিন্তু কিছুটা বড়, তারপরেও আমরা অপশন টেস্ট করে কিন্তু এইভাবে উত্তরটা বের করতেছি। আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল করেন, বলেন তো 3 আর 7 গুণ করলে কত হয়? 3 সাথে কত? 21 হয়। 21। এখানে কি এক আছে? 21-এর এক আছে? নাই। আচ্ছা 8 দুগুণ 16 হয়, এখানে কি 6 আছে? হয় নাই। তার মানে না। আমরা বুঝতেই পারতেছি যে এই দুটো হবে না, হবে কোনটা শুধু? এককের ঘরে 9 যেটা একেবারে সেটা ক হবে। নম্বর যে অপশনটা, 9 এবং 21। আচ্ছা এটাতে কারো কোনো প্রশ্ন আছে আপনাদের, যে আমি বুঝতেছি না? জি না। না কারো স্যার। কোনো প্রশ্ন নাই? আচ্ছা না স্যার। এরপরে আসেন, আমরা যখন ডিটেইলস মেথডে অঙ্কটা করব, মনে করেন এই অঙ্কটা আমাদের রিটেন পরীক্ষায় আসছে, তখন কি করব? তাহলে আমরা শুরুতে লিখবো, কি লিখবো বলেন তো? লিখবো ধরি হচ্ছে, যেহেতু বলছে সংখ্যা দুটি কত, তাহলে আমি লিখবো অবশ্যই প্রথম সংখ্যাটি এক্স, এবং দ্বিতীয় যে সংখ্যাটি আছে, দ্বিতীয় সংখ্যাটি কত? ওয়াই। আচ্ছা তাহলে ওয়াই। শর্ত শর্ত মতে কি হবে? এক্স ওয়াই ইকুয়াল টু 189, এটা 1 নং সমীকরণ। আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30, এটা কয় নং সমীকরণ? 2 নং। 2 নং সমীকরণ। আচ্ছা আমি চাইলে কিন্তু অঙ্কটা প্রতিস্থাপন পদ্ধতিও করতে পারি, অপনয়ন পদ্ধতিতেও করতে পারি, বজ্রগুণন পদ্ধতিও করতে পারি, ম্যাট্রিক্স পদ্ধতিতে করতে পারি, আরো নানা রকম পদ্ধতি কিন্তু আছে। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে প্রতিস্থাপন এবং অপনয়ন। ওকে, এই দুটো জনপ্রিয় পদ্ধতি। তো কোন পদ্ধতিতে করে দিব বলেন? প্রতিস্থাপনে করব নাকি অপনয়নে করব?
অপনয়নে কর স্যার, করেন অপনয়নে স্যার। করি, তো অপনয়নে যদি দুইটাই আমরা করে করতে দেবো। চাই, আচ্ছা দুইটাই করে দেখাবো। তো অপনয়ন আর পদ্ধতিতে ম্যাট্রিক্স যদি করে আমরা দিবি। করতে চাই, তো দেখেন অপনয়ন পদ্ধতিতে আমাদের যদি করা লাগে তখন কি করতে হবে। আচ্ছা, অপনয়ন মানে কিন্তু দুইটা কাটাকাটি করে মান বের করা। এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আমরা সুতরাং দিয়ে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4xy। এটা কি আপনারা জানেন? এটা জি কিন্তু স্যার। আমি রিটেন করাচ্ছি, এটা কিন্তু আমি রিটেন করাচ্ছি, এমসিকিউ না। রিটেনে কিন্তু আপনাকে এইভাবে করতে হবে। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এটা কার, কোন সূত্র আমি, কোন অনুসিদ্ধান্ত আমি প্রয়োগ করলাম? অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হচ্ছে হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b। বলেন তো এইটা কি না? জি জি স্যার। স্যার। এটা আমি প্রয়োগ করলাম। তাহলে কেন প্রয়োগ করলাম? কারণ এখানে প্লাসের ভ্যালু আছে, আমাদের মাইনাসের ভ্যালু দরকার, এই জন্য। তাহলে ইকুয়াল কি দিব, এক্স প্লাস ওয়াই এর মান কত? 30, তার উপরে স্কোয়ার, মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কত? 189। তাহলে 30 30 গুণ করলে 900 হয়। আর 4 নং 36-এর 6 হাতে 3, 4 8 32, 33 34 35, 35-এর 5 হাতে 3, 4 1 4 আর 3 7। তাহলে 900 থেকে 756 যদি আমরা বিয়োগ করি, বলেন তো কত থাকবে? 144। 144 বা 144, আমরা যাই বলে না কেন। তাহলে বলেন তো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 12 হবে কিনা 144 কে রুট করলে? জি স্যার। এটা কি বোঝেন? এই জায়গাটা কে বোঝেন না বলেন, এই লাইন থেকে এই লাইন কে বোঝেন না একটু বলেন আমাকে, বোঝেন সবাই? জি স্যার, বুঝতে স্যার এটা পারছি। আমি বুঝতে ঠিক পারছি। আছে, বুঝতে বর্গমূল পারলে। করছেন, হ্যাঁ, রুট বজ্রগুণ, করছেন। বজ্রগুণ করিনি আমি, কি করছি দেখেন, এই যে এই যে বর্গমূল, এই যে বর্গমূল। স্কোয়ারটা ছিল, রাইট, এক্স্যাক্টলি ঠিক বলছেন, বর্গমূল করছি। বোঝা যাচ্ছে তো নাকি? না বুঝলে জি আপনারা স্যার। প্রশ্ন করবেন। তাহলে বলেন তো দেখি, জি এই স্যার, 2 নং আর 3 নং সমীকরণ যদি আমরা যোগ করি, আমরা যদি বলি 2 যোগ 3 করে পাই, তাহলে বলেন তো দেখি 2 আর 3 যদি যোগ করি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আসছে আমাদের? 12। তাহলে 12। ওয়াই ওয়াই ক্রস করে দিলাম, তাহলে বলেন তো 2x ইকুয়াল টু 30 আর 12 42। তাহলে বলেন তো সুতরাং এক্স এর ভ্যালু 42-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 21। 21। তাহলে এবার এক্স এর মান কয় নং সমীকরণে বসাবো? 1 নং এ বসাই, 2 নং এ বসাই, 3 নং এ বসাই, যে কোনো একটাতে বসাইতে পারেন। তো আমি যে কোনো কয় নং একটা এ অবশ্যই। বসাচ্ছি? হ্যাঁ, আমি ধরেন 2 নং এ বসাচ্ছি। তাহলে এক্স এর মান আমরা 2 নং সমীকরণে বসাই দিলাম। তাহলে এক্স 2 নং সমীকরণ হচ্ছে এইটা। তাহলে এক্স এর মান তো 21, 21 যোগ ওয়াই ইকুয়াল টু 30। তাহলে বা ওয়াই ইকুয়াল টু 30 বিয়োগ 21। তাহলে সুতরাং বলেন তো ওয়াই এর ভ্যালু 9 আসলো কিনা? জি স্যার। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 21,9। আচ্ছা বলেন তো বুঝলেন কিনা রিটেন নিয়মটা? জি স্যার, বুঝছি বুঝতে বোঝা গেছে? পারছি। ঠিকঠাক বোঝা গেছে তো নাকি? জি স্যার। ওকে। তো দেখেন, আমরা যদি ধরেন এই অঙ্কটা এমসিকিউ আসছে, কেউ যদি এইভাবে করতে চায়, তাহলে বলেন তো দেখি তার অনেক সময় লাগবে কিনা? 12টা জি বাজে স্যার। যাবে। অবস্থা খারাপ আছে। মিনিমাম আমি যেহেতু 4 5 মিনিটে করাইলাম, আপনার হয়তো করতে 7 থেকে 8 মিনিটের বেশি লাগতে পারে। তো সেক্ষেত্রে আবার ভুলও হতে পারে, চিন্তা করতে হবে। ভুল হয় কোন জায়গায়, কখন 2ab হবে, কখন 4ab হবে, এই জায়গাগুলোতে ভুল। চিন্তা করার টাইম। হ্যাঁ, চিন্তা করার সময় লাগবে আপনার। এই জন্য আমাদের এমসিকিউ এর জন্যও শিখতে হবে এবং রিটেনের জন্য শিখতে হবে। এই জন্য দুইটা শেখা খুবই জরুরি। কেউ যদি বলে যে আমি শুধু বেসিক শিখবো, শুধু বেসিক শিখেও কিন্তু অনেক সময় কাজ নাও হতে পারে। বেসিকের গুরুত্ব আছে, কিন্তু বেসিকের সাথে অবশ্যই শর্টকাট মেথডও শিখে রাখতে হবে। কেননা দুটেরই প্রয়োজন আমাদের, যে কোনো একটা দিয়ে আসলে কাজ হবে না। অনেকে দেখেন যে 20টা অঙ্ক আছে, যদি তাকে 1 ঘন্টা সময় দেওয়া হয় সে 20টাই করবে। কিন্তু যদি বলা হয় 20টা অঙ্ক 12 মিনিটে করতে হবে, তার পক্ষে কিন্তু 7 8টা করা সম্ভব হবে, বাকিগুলো কিন্তু সে করতে পারবে না সময়ের অভাবে। এই জন্য আমাদের বেসিক শিখতে হবে, পাশাপাশি শর্টকাট মেথড গুলো আলোচনা করতে হবে। আমি কি এই অঙ্কটা প্রতিস্থাপন পদ্ধতিতে করে দিব না দিব না বলেন? ম্যাট্রিক্স দেন স্যার। পদ্ধতি একটু দেখাই দেন তো। আচ্ছা, ম্যাট্রিক্স পদ্ধতি দেখাই দিব। জি স্যার। এটা তিন এটা- দিকেই দেখান। আচ্ছা, ম্যাট্রিক্স পদ্ধতিতে দেখেন কিভাবে অঙ্কটা সাজাইতে হবে, এটা আমি আগে বলি। তো দেখেন, অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না, অনেকের কাছে নতুন লাগতে পারে। তো ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা প্রয়োগ খুবই সীমিত সংখ্যক করি, করি না বললেই চলে। তাহলে বলেন তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত বের হয়েছে আমাদের, কত দেওয়া আছে আমাদের? 30। 30। আচ্ছা, তাহলে 30। তাহলে আমরা কিন্তু এক্স ওয়াই ইকুয়াল টু কত বের কর, মানে কত দেওয়া আছে? 189। এই দুটো তো দেওয়া আছে, তাই না?
জি স্যার। আচ্ছা, আর আমরা সূত্র প্রয়োগ বা সরি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে কি বের করলাম বলেন তো? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বের করলাম? 12 স্যার। 12 বের করছিলাম। আচ্ছা, এখন যদি আমরা ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করি, তখন খেয়াল করেন কিভাবে করতে হবে। এইটাকে 1 নং ধরবেন, এটাকে 2 নং ধরবেন, এই দুটোকে সাজাবেন। ম্যাট্রিক্স পদ্ধতিতে আপনাদেরকে সাজাইতে হবে। কিভাবে সাজাবেন? এই এক্স এর মানে হচ্ছে সহগ কত বলেন তো দেখি? ওয়ান। 1। এই ওয়াই ওয়ান। এর সহগ কত বলেন? 1। ওয়ান। এই এক্স এর সহগ কত? 1। আর এই ওয়াই এর ওয়ান। সহগ কত বলেন? -1। মাইনাস মাইনাস ওয়ান। ওয়ান। এটা হচ্ছে মানে সহগ ম্যাট্রিক্স। আর এক্স আর ওয়াই এটা হচ্ছে চলক ম্যাট্রিক্স। আর উপরে হচ্ছে 30, তার নিচে 12, এটা হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স। এইভাবে আমাদের ম্যাট্রিক্স পদ্ধতিতে করতে হবে। সেক্ষেত্রে অনেকের কাছে কিন্তু জিনিসটা একটু কঠিন হয়ে যাবে, হবে না? কঠিন হবে না? জি জি স্যার, স্যার। এটা কঠিন স্যার হয়ে এটা যাবে। এটা কঠিন হ্যাঁ, স্যার। এটা কঠিন আছে। স্যার এটা প্রতি বাদ দিয়ে হ্যাঁ, প্রতিস্থাপন রাইট, প্রতিস্থাপন এক্স্যাক্টলি, পদ্ধতিটা এটা বাদ দেখেন। দিয়ে একটু প্রতিস্থাপনটা দেখি, ঠিক আছে? প্রতিস্থাপনটা একটু দেখেন স্যার। আচ্ছা, ঠিক আছে, প্রতিস্থাপনটা আমরা দেখতেছি, দেখেন। তবে এই তো ম্যাট্রিক্স পদ্ধতি আন্তলি দেখি নাই অঙ্ক, মানে অঙ্ক হ্যাঁ, করা। এইভাবে এইভাবে করতে এই হবে। দেখলাম আহ, এইভাবে। ঠিক আছে, এইভাবে সাজাইলে এটাও তাড়াতাড়ি সম্ভব, এটার ক্ষেত্রেও তাড়াতাড়ি সম্ভব, কঠিন এইভাবে কিছুই না। হ্যাঁ। তো এটাও সম্ভব, মানে 4টা পদ্ধতির যে কোনো একটা করা সম্ভব, তবে সবচেয়ে সহজ অপনয়ন, তারপরেই আসে প্রতিস্থাপন, তারপরেই আসে বজ্র গুণন, তারপরে ম্যাট্রিক্স। ওকে। তো আমরা আজকে প্রতিস্থাপনটা দেখবো এরপরে। তো বলেন তো দেখি আমরা কি কি পাইছি। এক্স ওয়াই ইকুয়াল টু 189 পাইছি। আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত পাইছি বলেন? 30। 30। তাহলে এটা 30। 1 নং আর এটা 2 নং আমরা পাইছি। আচ্ছা, আমরা এবারে লিখবো কি? আমরা লিখবো 1 নং হতে পাই, আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা অন্যভাবেও বলতে পারি। আচ্ছা, আমরা এভাবেই বললাম, আমরা লিখলাম 1 নং হতে পাই। হ্যাঁ, 1 নং হতে কি পাই? আমরা লিখছি এক্স ওয়াই ইকুয়াল টু 189, এটা লিখলাম। তাহলে বলেন তো, বা আমরা ওয়াই ইকুয়াল টু কি বলতে পারি? 189 ভাগ এক্স, এটা বলতে পারি কিনা? ওই ভাগ এক্স। হ্যাঁ, জি পারে। পারি। স্যার। এটা কয় নং সমীকরণ এটা ধরলাম? 3 নং শিওর। 3 নং 3 ধরলাম নং। আমরা। এবার আমরা বলবো ওয়াই এর মান কয় নং সমীকরণে বসিয়ে পাই? 2 নঙ্গে। এক্স্যাক্টলি। তাহলে দুই বুঝতে নম্বর। পারছেন প্রতিস্থাপন মানে কি? একটার মান আর একটাতে স্থাপন করা। এই জন্য এর নাম কি হয়েছে? প্রতিস্থাপন। প্রতিস্থাপন, এই জন্য। তাহলে আমরা বলবো ওয়াই এর মান 2 নং এ বসিয়ে পাই। কোথায় আমরা পায়? এইভাবে লিখবো। লেখার পরে কি আছে? 2 নংটা এক্স প্লাস, বলেন তো ওয়াই মানে এখন কি? ওয়াই মানে হচ্ছে একশো 189 উননব্বই ভাগ ভাগের এক এক্স ইকুয়াল কত বলেন? এক্স। ইকুয়াল 30। ইকুয়াল 30। এই যে দেখেন, এই 30। যে এখানে বসাইছে, এই যে এখানে বসাইছে, দেখেন, বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। এই লাইনটা এখন এই লাইনে রূপান্তর হয়ে গেছে, এটা একটু খেয়াল করে দেখেন। কেন হয়েছে? কেননা ওয়াই এর মান নতুন করে আমরা এইটা বের করছি, এই জন্য এটা এখানে বসে গেছে। এই জন্য এর নাম প্রতিস্থাপন। তাহলে বলেন তো দেখি, বা এবারে লসাগু হচ্ছে এক্স। তাহলে এক্স 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 গুণ করলে এখানে এক্স এক্স স্কোয়ার প্লাস স্কয়ার। 189 ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে নিচে ওয়ান আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা বলতে পারি এক্স এক্স স্কোয়ার স্কয়ার প্লাস প্লাস একশো 100। উননব্বই ইকুয়াল হচ্ছে 30x। তাহলে বা আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 189 ইকুয়াল হচ্ছে 0। বলেন তো দেখি এখন এটাকে মিডল টার্ম করতে হবে কিনা? জি স্যার। এখন মিডল টার্ম করতে হবে। তাহলে 189কে যদি আমরা গুণ মানে এমন দুইটা সংখ্যা দিয়ে বিবেচনা করতে চাই যেন এক মানে যোগ বা বিয়োগ করলে 30 হয় এবং গুণ করলে 189 হয়, কিভাবে সম্ভব? তাহলে বলেন তো দেখি, 21 আর 9 লসাগু। যদি আমরা গুণ করি এখানে তাহলে নয় 189 হবে। আর 21 মানে 21 আর 9 যদি আমরা দুইটা বিয়োগ করি তাহলে বিয়োগ 30 হবে। বলেন তো দেখি হবে কিনা এই দুইটা? হবে। জি এখন স্যার। আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে বুঝবো যে এটাই হবে? প্রশ্ন হয় না এরকম? জি স্যার। মানে এই 189কে ক্যালকুলেশন করে আমি কিভাবে বুঝবো যে আসলে এই জিনিসটাই ঘটবে? এইটা বোঝার জন্য আপনাদের আবার লসাগু সম্পর্কে একটু লসাগু ধারণা করতে রাখতে হবে। হবে, লসাগু করতে হবে। কার লসাগু? এই 189। তাহলে 189কে দেখেন তো, 8 9 17 আর 18, 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3 6 18, 3 3 9, আবার 3 দিয়ে যায়, 3 21 63, আবার 3 দিয়ে যায়, 3 7 21। আচ্ছা, বলেন তো এমন জায়গায় দাগ দেবেন যেন এটা 30 মেলে। তাহলে বলেন তো দেখি, 3 আর 3 গুণ করলে 9, আর 3 আর 7 গুণ করলে 3 7 21, বলেন তো এই দুটো দিয়ে মেলে কিনা 189? জি স্যার, জি মিলে। স্যার জাস্ট মিলে। এইভাবে চিন্তা করবেন। আচ্ছা, এখানে যদি 30 না থেকে অন্য কিছু থাকতো, ধরেন এখানে 30 না থেকে
ধরেন এরকম 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 আছে, ধরেন 60 আছে, কত আছে 30 না থেকে কত আছে এখানে 30-এর জায়গায় কি বললাম 60 বা 60 আছে, কি করতেন খেয়াল করে দেখেন, যেটা করতেন সেটা হচ্ছে এই তিনটা গুণ করলে কত হয় বলেন তো দেখি আমাকে। 7 ও 3 × 9 আর 3 63 63 আরে 63 3, তাহলে বলেন তো দেখি আমি 63 × 3 করলেও 189 হয় কিনা। হ্যাঁ জি জি স্যার। হয়। স্যার আর 63 থেকে 3 বাদ দিলে কত হয় বলেন তো দেখি 60 60। তাহলে বুঝতে পারছেন যে কেন আমরা লসাগু করে মিডল টার্মের এই জিনিসটা মানে কিভাবে আমরা বানাই, বুঝতে পারছেন এবার। জি স্যার। জাস্ট এইটা কিন্তু স্যার সেক্ষেত্রে প্লাস মাইনাসটা হ্যাঁ প্লাস কিভাবে মাইনাসটা, এই যে দেখেন প্লাস মাইনাসটা আমি বোঝাচ্ছি, দেখেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, প্লাস মাইনাস বোঝা কিন্তু খুব জরুরি। তাহলে কিভাবে আমি এই লাইনটা আবারও তুলতেছি, হ্যাঁ এই লাইনটা তুলতেছি এখানে, দেখেন একটু বড় করে তুলি, x² মাইনাস 30x প্লাস 189, আচ্ছা একটু কেটে দেই আমি, মানে একটু মুছে দেই, তাহলে কি করলাম 189 = 0। আচ্ছা তাহলে বলেন তো দেখি আমরা কোন দুইটা হচ্ছে সংখ্যা বিবেচনা করলাম, একটা আমরা বিবেচনা করছি 21 আর একটা কত 21 আর 9 21 আর 9। তাহলে 21 আর 9 গুণ 9 করলে 189 হয়, আর 21 থেকে 21 আর 9 যোগ বিয়োগ করলে 30 হতে পারে, কিভাবে 30 হয় চিহ্ন চিহ্ন খেয়াল করে দেখেন, x² মাইনাস দিলাম প্লাস 189 দিলাম = 0 দিলাম, হ্যাঁ সবগুলো আমি দিয়ে দিলাম, দেখেন চিহ্ন কিন্তু সব ঠিকঠাক দিছি। আচ্ছা বলেন তো এখানে আছে কত 30, 30x 30, তাহলে আমি 30-এর সামনে কি চিহ্ন মাইনাস, x এই মাইনাস? মাইনাসটা আমি মাইনাস ঠিক চিহ্ন রাখছি, মাইনাসটা কিন্তু ঠিক রাখতে হবে, যা আছে তাই ঠিক রাখবো। বড়টা আগে বসাবো, কত বসাইলাম 21x বসাই দিলাম, ওকে। এইবার বলেন তো এখানে যদি আমি প্লাস প্লাস 9x বসাই, তাহলে বলেন তো এটা ক্যালকুলেশন করে কি 30x হবে, বলেন হবে না হবে না, এখানে হবে মাইনাস না। x তাহলে মাইনাস কি, 9 তাহলে হবে বলেন তো তাহলে কি বসাইতে হবে মাইনাস 9 -9x, বুঝতে পারছেন, বুঝতে পারছেন কেন আমি এটা বসাইলাম, কারণ এইটাকে মেলানোর জন্য। এইটা আপনি নিজে নিজেই নিজে নিজেই চিন্তা করবেন যে আসলে প্লাস বসাইলে এইটা মেলে নাকি মাইনাস বসাইলে মেলে, ঠিক আছে, বুঝতে পারছেন আমার মিডিল কথা। টার্ম ব্রেক। হ্যাঁ এটার নাম মিডল টার্ম, মানে মধ্য পদটাকে ভেঙে আমাদের অঙ্কটা সলিউশন করতে হবে। কে কে বোঝেন না আমাকে একটু বলেন, তাহলে আমি আবার বোঝাই দিতে পারবো, কে কে বোঝেন নাই বলেন। স্যার বুঝি নাই। আরেকটা বার বললে স্যার সুবিধা আচ্ছা হতো। আরেকবার বললে সুবিধা হয়, ঠিক আছে তো দেখেন আমি, তাহলে কি ছিল আমাদের x² মাইনাস 30x প্লাস 189, তাহলে আমি মুছে দিলাম পুরোটা, তাহলে আমাদের ছিল x² মাইনাস 30x প্লাস 189 = 0। তাহলে আমরা বলেন তো এখানে কি করব, মিডল টার্ম করব। মিডল টার্ম মানে কি, মিডল টার্ম মানে মধ্যপদ, মধ্যপদটাকে ভাঙিয়ে আমরা অঙ্কটা নতুন করে নতুন লাইন লিখবো, তাহলে বা আমরা কি করলাম 189-কে কত কত দিয়ে মিল করাইলাম 21 আর 9 21 আর 9 গুণ করলে কত হয় 189, 189 তাহলে আমরা আমরা মিলাইলাম এভাবে। এবার আসেন x² ঠিক রাখলাম, মাইনাস মাইনাস ঠিক রাখলাম, প্লাস 189 ঠিক রাখলাম = 0, সব ঠিক। আচ্ছা বলেন তো কোনটা মিসিং অঙ্ক থেকে শুধু 30 30x, 30x কে আমরা কি কিভাবে বানাবো 21 আর 9, তাই না। জি স্যার। আচ্ছা বলেন তো দেখি 21 আর 9 কি কিভাবে 30 হইতে পারে, 21 আর 9 যোগ করলেও 30 হয়, শুধু 30। বলেন তো -21 আর -9 এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি বলেন তো -30 হবে কিনা। জি স্যার। তাহলে বলেন তো দেখি উপরেরটা হবে নাকি নিচেরটা হবে, এখানে বলেন কোনটা হবে, এখানে কি 30 আছে, যোগ 30 না বিয়োগ 30, বিয়োগ করতে হবে, 30 এই জন্য আমরা -21x আর -9x নিছি, বুঝতে পারছেন ব্যাপারটা কেন নিছি এটা। তার মানে মাইনাস -21 আর -9 এই দুটো যোগ করলে -30 হয়, বুঝতে পারছেন ব্যাপারটা। স্যার এটা তো বুঝছি। জি স্যার। এইটাই জাস্ট এইটাই, আর কিছুই না এখানে, জাস্ট এতটুকুই। আর নতুন কোনো বিষয় নাই তো এখানে, আর কি কোনো নতুন বিষয় আছে এখানে বলেন। স্যার না, স্যার আচ্ছা মিডিল এটাই, টার্ম নিয়মে করলে হয়ে যাবে তাই হ্যাঁ তো? মিডল টার্ম যে কোনো ভাবে যদি আপনি করতে পারেন হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ মানে একটু সংখ্যাটা একটু বড় হয়েছে তো এই জন্য হয়তো আপনাদের বুঝতে কিছুটা প্রবলেম হচ্ছে, তো এই সংখ্যাটা অনেক সময় আর অনেক আমার ছোট হয় আসলে, হ্যাঁ বলেন। স্যার আমি প্রথমে আমার নেট কানেক্ট অফ ছিল, তো এই যে x² মাইনাস 30x প্লাস
একশো একশো উননব্বই এটা উননব্বই কিভাবে আসলো এটা আমি এটা এটা বুঝতেছি না। কিভাবে আসলো? আচ্ছা, আপনি এই জায়গাটা একটু রেকর্ড ক্লাসটা দেখে নেন, কারণ এটা আবারও ব্যাখ্যা করা সম্ভব না, এটা তো মুছে দিছি আমি। আবার কিভাবে নিয়ে আসবো, জি নাহলে স্যার, আবার প্রথম থেকে বলতে মানে হবে, হ্যাঁ। আমাদের এটা একটু ওয়াইফাই আপনি, একটু সমস্যা ছিল তো এই জন্য আচ্ছা, জি বুঝতে জি জি, দেখতে ঠিক পাচ্ছি। আছে, সমস্যা নেই, আপনি একটু দেখে নেন, আর এরপরে যদি আরো একটা অঙ্ক আসে তখন আমরা আরেক ভাবে বুঝবো এটা আর কি। তো দেখেন তাহলে, বা জি আমরা এই দুটোর মধ্যে যদি কমন নেই, কি কমন নেওয়া যায় বলেন? এক্স এক্স। কমন। তাহলে এক্স -21 হবে, আর মাইনাস এই দুটোর মধ্যে যদি কমন নেই, 9 যদি কমন নেই, তাহলে 9, বলেন তো এক্স-21 হবে কিনা? x-21. অবশ্যই হবে। গুণ করে দেখেন, আবার এটাই কিন্তু হবে, আর এখানে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, কেননা মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে বা, তাহলে এক্স-21 একটা, আর এক্স মাইনাস কত বলেন তো দেখি, এক্স মাইনাস 9. কি? -9. রাইট, এক্স-9 একটা ইকুয়াল 0। তাহলে বলেন দেখি এক্স এর মান, আমরা বলতে পারি হয় এক্স-21 ইকুয়াল টু 0, অথবা এক্স-9 ইকুয়াল টু 0। তাহলে বলেন তো, সুতরাং এক্স এর মান একটা 21, আর এক্স এর মান একটা 9 হবে কিনা? অবশ্যই Detail. হবে। তাহলে এক্স এর মান একটা 21 হইলো, আর এক্স এর মান একটা কত হইলো? 9 হলো। 9 হইলো। এবার দেখেন, আমরা কিন্তু অলরেডি দুইটা পেয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু ওয়াইও ধরছিলাম। বলেন তো দেখি, ওয়াই ইকুয়াল টু কত ছিল? ওয়াই ইকুয়াল টু কত ছিল? 189/x ছিল কিনা? জি স্যার। জি. আচ্ছা, যখন যখন এক্স এর মান 21, তখন ওয়াই এর মান বলেন তো, 189কে 21 দ্বারা ভাগ করলে 9 হবে কিনা? হুম. আবার যখন এক্স এর মান 9, তখন বলেন তো ওয়াই ইকুয়াল টু 189/9 ইকুয়াল টু 21 হবে কিনা? হবে. হবে। তাহলে যখন এক্স এর মান 21, তখন ওয়াই এর মান 9, আর যখন এক্স এর মান 9, তখন ওয়াই এর মান কত? 21। 21। একই কথা। এই দুটা দুই সেট কেন আসলো? কারণ হচ্ছে, বলেন দেখি, আমি যদি বলি এক্স আর ওয়াই যোগ করেও 30, বলেন তো ওয়াই প্লাস এক্স যোগ করেও 30 হবে কিনা? জি স্যার. আবার আমি যদি বলি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 189, বলেন তো ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু 189 হবে কিনা? জি হবে. স্যার, স্যার। যোগের সময় দুইটাই রাইট। আমি যদি বলি এক্স এর মান 21, ওয়াই এর মান 9, তাহলেও 30। আবার আমি যদি বলি ওয়াই এর মান 21 আর এক্স এর মান 9, বলেন তো তবুও 30 কিনা? জি স্যার। দুই দিক থেকে সমান। এই জন্য আমরা কয় সেট উত্তর পাইলাম? কয় সেট প্রতিস্থাপন থেকে? দুটো স্যার। দুই দুই সেট, সেট। দুই সেট উত্তর পাইছি। তো এটা প্রতিস্থাপন স্যার এইখানে পদ্ধতিতে। যদি এক্স হ্যাঁ, এক্স মাইনাস হ্যাঁ, এক্স মাইনাস মাইনাস ওয়াই থাকলে ইকুয়াল টু, কিন্তু হইতো না, মাইনাস থাকলে কিন্তু এটা আসতো না। তখন তখন একটা অঙ্কের নেগেটিভ ভ্যালু মিনিট। বের হইতো, তখন আমরা নেগেটিভটাকে নট ইকুয়াল করে দিতাম, ঠিক আছে, নেগেটিভটা কি করে দিতাম? নট ইকুয়াল। নট ইকুয়াল মানে গ্রহণযোগ্য নয় করে দিতাম। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, তাহলে তাহলে বুঝতে পারছেন যে প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি দুইটাই প্রযোজ্য। তবে আপনারা কোনটা বেশি প্রেফার করবেন? অপনয়ন যে অপনয়ন। পদ্ধতিটি আছে সেটাকে বেশি প্রেফার করবেন, অন্তত রিটেনের বেলায়। আর এমসিকিউ বেলায় তো কোনোটাই না। এমসিকিউর বেলায় কি করবেন, কি টেস্ট? অপশন টেস্ট. অপশন রাইট, টেস্ট। অপশন টেস্ট করতে হবে এমসিকিউ পদ্ধতিতে, একটু মাথায় রাখবেন। তো এই ধাঁচের অঙ্ক আসলে আপনারা পারবেন তো নাকি? ইনশাআল্লাহ. জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এবার দেখেন আমরা পরেরটাতে আসতেছি, ওকে। আচ্ছা, এই, হ্যাঁ, এবার এবার দেখেন আমরা হচ্ছে এই এই ধাঁচের অঙ্কগুলো কিভাবে সলিউশন করতে পারি সেটা একটু দেখেন। আচ্ছা, এই 2 নম্বরটা আমি পরে করে দিই, তারপরে এই রকম যেটা করলাম ওই ধাঁচের দেখে আরো আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, এটা আগে করে দিই, তাহলে তাহলে একটু সহজ হবে আর কি, নাহলে ডাবল ডাবল কঠিন গেলে ঝামেলা আছে। তো দেখেন আমরা কয় নম্বরে যাচ্ছি, 6 নম্বর। তো 6 নম্বরে কি বলা হচ্ছে, দেখেন তো দুটি, আচ্ছা আমি একটু কেটে নেই তাহলে সুবিধা হবে আমাদের জন্য, একটু কেটে নিয়ে যাই। হুম, দেখা যাচ্ছে তো নাকি, দেখা যাচ্ছে? জি। ওকে, ঠিক আছে, তাহলে দেখেন আমি হচ্ছে একটু কন্টিনিউ করতেছি। বেঁচে কেউ হলে দে দাও। আচ্ছা, তো দেখেন আমি কন্টিনিউ করতেছি, সরি। তো কি বলা হচ্ছে বলেন তো দেখি, দুটি কি সংখ্যা? পূর্ণ ক্রমিক সংখ্যা। পূর্ণ মনে সংখ্যা. রাখতে হবে ক্রমিক এবং পূর্ণ সংখ্যা। আচ্ছা, আচ্ছা, কে জানি কথা বলতেছেন, কথা বলার দরকার নাই, আপনি যদি কথা বলতে হয় একটু মিউট করে রাখেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, খেয়াল করে দেখেন। আচ্ছা, দেখেন তো কে কথা বলতেছে। তুমি পড়ো পড়ো, কেউ দেয়নি।
মিম সম্ভবত, তাই না? মাহিবা মিম, আচ্ছা আমি মিউট করে দিছি ওনাকে, উনি হয়তো ফোনে কথা বলতেছে কারোর সাথে। আচ্ছা দেখেন, আমি কন্টিনিউ করতেছি। তো আমরা কি করতে পারি দেখেন, 6 নম্বর যে অঙ্কটা আছে। আচ্ছা ক্রমিক, আচ্ছা বলেন তো ক্রমিকের ইংরেজি কি? কনজিকিউটিভ, মনে রাখবেন, বাংলাতে লিখে দিলাম। ক্রমিকের ইংরেজি কি? কনজিকিউটিভ। কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে ধারাবাহিক, মানে যে সংখ্যাগুলো অর্ডার মেনটেন করে চলে। ক্রমিক এবং পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ইংরেজি কি? ইন্টিজার। প্রাইম মনে নাম্বার। রাখবে, ক্রমিক পূর্ণ সংখ্যার জি। ইংরেজি কি? ইন্টিজার। ইন্টিজার। তাহলে কনজিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো ক্রমিক পূর্ণ সংখ্যাগুলো দেখতে কেমন? প্রথমে যদি 1 হয়, তারপরে কত হবে? 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত। এটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে কয়টা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে? দুইটা। দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে, যাদের বর্গের অন্তর, আচ্ছা এই অন্তর মানে কি, ভিতর নাকি বিয়োগ? বিয়োগ। 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 যাদের বিয়োগ হবে, বর্গ বোঝেন তো, বর্গ মানে কি, এইটা নাকি এইটা বলেন তো? স্কোয়ার মানে স্কোয়ার, 360 বর্গ মানে স্কোয়ার, এটা কিন্তু বর্গমূল, মনে রাখতে হবে। তাহলে যাদের বর্গের অন্তর হবে 47। তাহলে আমরা অঙ্কটা বুঝলাম, লাইনটা ঠিকঠাক ভাবে বুঝলাম যে কি বলছে। তাহলে আমরা শুরুতে করব কি, এটা ডিটেলস মেথডটা আমরা শুরুতে শিখবো, তারপরে আমরা শর্টকাট মেথড শিখবো, এটা উল্টোটা। তো দেখেন আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা ধরলাম যে ধরি আমাদের হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা আমরা ধরলাম এক্স। তাহলে পরের সংখ্যাটা কি হবে? পরের সংখ্যাটা হবে আমাদের, ওয়াই। বলেন তো, x+1 কিনা? জি স্যার। জি। কি বোঝা যায় তো? আমি যদি বলি প্রথমটা 1, তাহলে বলেন তো পরেরটা 1+1 2 হবে কিনা? জি স্যার। অবশ্যই। আমি যদি বলি প্রথম সংখ্যাটা 4, আচ্ছা বলেন তো তারপরের সংখ্যাটা 4+1 = 5 হবে কিনা? অবশ্যই। জি স্যার। তাহলে আমরা কিন্তু মানে ধরতে হবে কিন্তু ঠিকঠাক ভাবে। আপনি যদি ধরতে ভুল ভুল করেন তাহলে কিন্তু অঙ্ক হবে না। এবার আসেন প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো কিভাবে, সেটা সেটা হলো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। আচ্ছা বলেন তো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা আমরা ধরছি কিনা এখানে? জি স্যার। ধরছি। এই পর্যন্ত আমরা করে ফেলছি। যাদের বর্গের অন্তর, আচ্ছা বর্গের অন্তর মানে কি? আচ্ছা বলেন তো এই দুইটার মধ্যে বড় সংখ্যা উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটা। নিচেরটা নিচেরটা। বড়। তাহলে যখন আমরা অন্তর বা বিয়োগ করি, বিয়োগের সময় আমরা কি 30 থেকে 9 বাদ দেই, নাকি 9 থেকে 30 বাদ দেই? কোনটা করি, উপরেরটা নাকি নিচেরটা করি? 30 থেকে 9। অবশ্যই উপরেরটা করি। তাহলে বড়টা আগে রাখি, ছোটটা পরে রাখি। জি বলেন, কেউ কথা বলবেন? জি স্যার, মানে স্যার আমার একটা প্রশ্ন আর কি জানার আর কি হুম। আমার ইচ্ছা আর কি এটা জানার যে সবসময় আমরা কেন আর কি পরের সংখ্যাটা x+1 কেন ধরি, এটা আচ্ছা, কেন ধরি, তারপর এটা পরেরটা এটা আবার এটা x+2? এটা 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 কেন ধরি বলেন তো, এখানে কি বলা আছে? পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ ক্রমিকের সংখ্যা পূর্ণ সংখ্যার সামনে কি বলা আছে বলেন, কি বলা আছে? দুটি। দেখেন ধারাবাহিক। কি বলা আছে, ক্রমিক কথাটা বলা আছে না? জি জি। স্যার। ক্রমিক মানে কি, মানে একটার পর একটা, তাই তো? ও আচ্ছা। একটার পর একটা, এই জন্য আমরা কি ধরছি বলেন? ওয়ান। এই x+1 জন্য ওয়ান পরেরটা ধরছি। আচ্ছা ক্রমিক না বলে যদি বলতো দুটি জোড় সংখ্যা, আচ্ছা বলেন তো তাহলে আমরা এখানে 1 দিতাম নাকি 2 দিতাম? 2। টু। হ্যাঁ। টু এখানে স্যার। যদি, হ্যাঁ রাইট, বুঝতে পারছেন নিশ্চয়ই যে কেন আমরা +1 দিচ্ছি। আর যখন জোর জি বলবে স্যার, তখন হ্যাঁ আমরা +2 বলবো। ঠিকই, ঠিক আছে, বুঝতে পারছেন এবার? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, এবার আমরা কন্টিনিউ করি। তো দেখেন তাহলে কি বলছে, যাদের বর্গের অন্তর। তাহলে আমরা বর্গ, বর্গ করলে আমরা কি করব, আমরা বড়টা আগে বসাবো। তাহলে x+1 বসাইলাম তার বর্গ। আর এটা ছোট, তাহলে ছোটটা দিলাম তার বর্গ। বলেন তো অন্তর বলছে, তার মানে মাঝখানে বিয়োগ দিলাম, 47 বলছে 47 লিখলাম। বলেন এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা, এখানে আছে কোনো প্রশ্ন? 3 অ্যান্সার। ওকে, তার মানে আমরা কিন্তু লাইন খেয়াল করতেছি এবং লাইন বসাচ্ছি, মাথায় রাখবেন। আমরা কিন্তু কোনো ব্যত্যয় ঘটাই নাই, লাইন খেয়াল করছি এবং বসাইছি। আচ্ছা এবার আসেন, বা বলেন তো দেখি, a+b² সূত্র কি? a² + 2ab + b² মাইনাস যা আছে তাই = 47। বুঝলেন কিনা? a+b² সূত্র প্রয়োগ। বা জি স্যার। তাহলে x² + 2x + 1 - x²। আর 1 মিনিট পর কেটে যাবে, আপনারা পুনরায় কানেক্ট দিয়ে নেবেন। তাহলে 47। তাহলে বলেন তো x² x² ক্রস হবে, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে এখানে হবে বা
2x+1 = 47, তাহলে হবে বা 2x = 47 - 1, তাহলে হবে minus বা 1. 2x = 46। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু 23 হবে 46-কে 2 দিয়ে ভাগ করলে। জি স্যার। তাহলে এটা হলো একটা সংখ্যা। তাহলে সুতরাং পরের সংখ্যাটা কি হবে বলেন তো দেখি, পরের সংখ্যাটা কি হবে, এর সাথে কি 24 যোগ? হবে স্যার। অবশ্যই 24. x+1, তার মানে হচ্ছে 23 + 1 = হচ্ছে 24। তাহলে একটা সংখ্যা 23 আর একটা সংখ্যা 24, দেখেন তো অ্যান্সার ঠিকঠাক আছে কিনা, 23 এবং 24। আছে। জি ওকে, এক্স্যাক্টলি। তাহলে এটা কোন মেথডে করলাম? রিটেন রিটেন রিটেনটা, আমরা রিটেন টাইপ করলাম। এইবার আসেন, স্যার। আপনি হ্যাঁ বলেন। স্যার স্যার একটা আমার আছে এই জায়গায় আমরা x+1। ওকে, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো নাকি আবারও? স্যার, ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, যাদের বেশি নয়েজ আছে তারা মিউট রাখেন, আর যাদের নয়েজ নাই অন রাখেন, নো প্রবলেম। তো দেখেন, আচ্ছা কে জানি কি প্রশ্ন করলেন, আরেকবার প্রশ্নটা করেন দেখি আমাকে। ওই জায়গায় আমি করতে চাইছিলাম যে x²x+1² - x² ছিল, তাই আমরা a² - b² সূত্র প্রয়োগ করে কি করা যাবে? আচ্ছা, তো বলেন দেখি, এটা ছিল x+1 তার উপরে স্কোয়ার, প্লাস হচ্ছে, -x²। প্লাস প্লাস তো না, মাইনাস না, মাইনাস মাইনাস ছিল, জি এটা, স্যার। এটা তো ছিল নাকি, হ্যাঁ ইকুয়াল কত ছিল? হ্যাঁ। 47। তাহলে আপনি কি বলছেন, কিসের সূত্র প্রয়োগ করবেন? এ স্কোয়ার a² - b² এ সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা a² - b² = a+b * a - b, এটা তো। জি স্যার। ওকে, তো দেখেন, আপনি যদি এটা প্রয়োগ করতে চান আপনি করতে পারবেন, অস্বাভাবিক কিছু না। দেখেন আমি প্রয়োগ করে দিচ্ছি, তাহলে এটা হলো a+b, আর এটা হলো a - b, করলাম প্রয়োগ। স্যার কথা কাইটে কাইটে আসতেছে। আচ্ছা, সবারই কি তাই কথা কেটে কেটে আসতেছে? জি না নো স্যার। স্যার, ঠিক আছে। আচ্ছা, না আমার, স্যার, আমি তো ভাবি আমার নেট প্রবলেম স্যার, এই জন্য আসছে। হ্যাঁ হ্যাঁ, স্যার নেট আপনাদের প্রবলেম তো হলে শুনতে এরকম হতে পাচ্ছি পারে। clear। আমার কথা ঠিকঠাক যাওয়ার কথা, আমিও আপনাদের কথা ঠিকঠাক শুনতে পাচ্ছি। তো হয় দু জি একজনের স্যার। হতে পারে, একটু ম্যানেজ করে নেন। তো দেখেন আমি কন্টিনিউ করতেছি। তো আপনি বলতেছেন যে এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি কিনা, পারি। তাহলে 47 লিখলাম। আচ্ছা বলেন তো দেখি, বা তাহলে 2x+1 একটা, আর হচ্ছে x ক্রস, তাহলে 1 ইকুয়াল হচ্ছে 47, হয় কিনা? জি স্যার। হয়। জি স্যার। তাহলে 1 দ্বারা যদি এটাকে গুণ করি, বলেন তো 2x+1 = 40, দেখেন আবার আগের লাইনে চলে আসছে না? বুঝতে তার পারছি। মানে আবার আগেরটা চলে এসেছে। মানে আপনি যেটাই প্রয়োগ করেন না কেন অঙ্ক হবে, এটা চিন্তার কোনো কারণ নাই। তো সেক্ষেত্রে এটা আপনি না প্রয়োগ করে a+b² প্রয়োগ করেন, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, মানে আগে। স্যার এমনি আমার স্যার আপনি মনে করতে পারবেন, অনুযায়ী ভাবে করা যায় কিনা এই হ্যাঁ জন্য হ্যাঁ আপনি জিজ্ঞাসা করতে করলাম। পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি এটা মানে ম্যাথমেটিক্যালি কোনো রং হবে না, একেবারে 100% রাইট, মানে কোনো রং না। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আপনি এ এ এ a² - b² সূত্র প্রয়োগ করে দিবেন, নো প্রবলেম। ঠিক আছে। জি স্যার। আচ্ছা দেখেন, এবারে আসি যে যদি শর্টকাট মেথড, কারণ এই ধাঁচের অঙ্ক তো রিটেন পরীক্ষায় কম আসে, 16 নম্বর গ্রেড বা 17 নম্বর গ্রেড এইরকম গ্রেডের ক্ষেত্রে এই অঙ্ক রিটেন আসতে পারে, হ্যাঁ। এই আদারওয়াইজ বিসিএস বলেন, অন্যান্য নন ক্যাডার পরীক্ষা বলেন, এই অঙ্ক কিন্তু রিটেন আসবে না, এমসিকিউ টাইপের জন্যই আসবে। তো যখন এমসিকিউ টাইপের জন্য আসবে, তখন তো আমাদের শর্টকাট মেথড ব্যবহার করতে হবে। তো শর্টকাট মেথডে আমরা কিভাবে করব অঙ্কটা দেখেন, যদি ক্রমিক সংখ্যা হয় এবং বর্গের অন্তর দেওয়া থাকে, তাহলে মুহূর্তের মধ্যেই করবেন। এই 47-এর সাথে এই 47-এর সাথে স্যার 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাওয়া যাবে, আর এই 47-এর সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আর একটা সংখ্যা পাওয়া যাবে, অ্যান্সার শেষ। জাস্ট এটা মনে থাকবে। সূত্রটা হচ্ছে বর্গের অন্তর যোগ 1/2 বড় সংখ্যা পাবো, আর বর্গের অন্তর বিয়োগ 1/2 আমরা ছোট সংখ্যা পাবো। বুঝতে পারছেন সূত্র কিভাবে লেখা আছে? জি স্যার। ওকে, তাহলে বলেন তো 47 আর 1 কত হয়? 48। 48-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 24। আর 47 থেকে 1 বাদ দিলে হয় 46, 46-কে 2 দ্বারা ভাগ করলে হয় 23। তাহলে একটা 23, একটা 24, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। কারো কোনো প্রশ্ন আছে? নাই। আমার একটা 20 সেকেন্ডে শেষ। হ্যাঁ বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? শোন না। কে জানি প্রশ্ন করতে চাইলেন, বলেন একটু। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করতেছি, হ্যাঁ। আমরা পরেরটাতে যাচ্ছি, দেখেন কোথায় আছে আমাদের, কোথায় গেল। হ্যালো স্যার। হ্যাঁ জি বলেন আপনি।
শুনতে পাচ্ছি। আমি স্যার ম্যাথ না, আমাদের কোর্স নিয়ে একটা কোশ্চেন করতে যাচ্ছি। জি জি জি, বলেন। সেটা হচ্ছে স্যার, এই কোর্স সম্পূর্ণ করলে আমি বিসিএস এর জন্য ফুল প্রিপারেশন নিতে পারবো, মানে ম্যাথ সাবজেক্টে। ম্যাথ আপনি আপনার এমসিকিউটা তো 100% ফুল হবে, কিন্তু রিটেন পরীক্ষায় কিছু কিছু চ্যাপ্টার আপনার হবে না। যেমন রিটেন রিটেন পরীক্ষায় আপনি বিসিএস রিটেন পরীক্ষায় আপনার মানে বেশ কিছু অন্য ধাঁচের অঙ্ক আসে, মানসিক দক্ষতা টাইপের যেগুলো আসে এগুলোর জন্য হবে না, শুধু গাণিতিক যুক্তি যে অংশটা আছে সেটার জন্য হবে, ঠিক আছে? ওকে স্যার, জি, আরেকটা কোশ্চেন এটাই। ছিল স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার, আপনি তো বলেছিলেন যে আমাদের শর্টকাট ইয়াগুলো দিবেন। হুম। শর্টকাট স্যার এবং ওগুলো কি? ডিটেলস। আপনি কি শুধু হ্যাঁ, শর্টকাট বেসে ভর্তি হয়েছিলেন নাকি শর্টকাট এবং ডিটেলস দুইটাই? স্যার ডিটেলস দুইটাই, কিন্তু হ্যাঁ। আমি জি। বলছি স্যার ওই শর্টকাট সূত্রগুলো ওইগুলো স্যার আমাদের দিবেন কিভাবে? এই যে মাঝে মধ্যে বলে দিবেন, আমরা লিখে নিব, হ্যাঁ, নাকি এই স্যার যে দেখেন, হচ্ছে এই যে আপনি? দেখেন, এই যে শীটটা, এই যে শীটটা, এই শীটটার মধ্যে, এই শীটটা তো কিছুক্ষণের মধ্যেই, এর আগে কোন অঙ্ক করাইলাম বলেন তো? এর আগে এই অঙ্কটা করাইছি না, 1 নম্বরটা না? জি স্যার। জি স্যার। এই 1 নম্বর অঙ্কটার ডিটেলস তো আমি শেখাই দিলাম, ডিটেলসটা তুলে রাখবেন। আর শর্টকাট অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন তো ঠিকঠাক বোঝা যায় কিনা, অপশন টেস্ট করে এটা এটা গুণ করে এটা এটা যোগ করে বোঝা যাচ্ছে তো নাকি? গেল এটা। এরপরে আমরা কোন অঙ্ক করতেছি? তাহলে স্যার 6 নম্বর। আমরা হ্যাঁ, হচ্ছে খাতা ইউজ করব, এবং এক্স্যাক্টলি। মানে আমি ওইটা তো হচ্ছে আমি তো বলি যে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, আমি যখন অঙ্কটা করাবো বুঝবেন প্লাস সাথে সাথে লিখবেন, কারণ একটা অঙ্ক তো আমি 7-8 মিনিট ধরে করাচ্ছি, লেখার জন্য যথেষ্ট সময় পাবেন। আগে বুঝবেন দেন লিখবেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যে ধরেন ক্লাসটা আপনি করলেন, আগামী কালকে ধরেন 10টা বা 11টার মধ্যে আমি আপনাদের রেকর্ড ক্লাসটা দিয়ে দিব। অনেক সময় দিতে কিছুক্ষণ দেরি হয়, তো যখন দিয়ে দিব তখন আপনি আবারও ক্লাসটা রিভিশন করে তখন আপনি আবার তুলতে পারেন, সেটাও আপনার জন্য হতে পারে। মানে তখন দুইবার কষ্ট জি করতে স্যার, আমি হবে না। এটাই করি। জি, এটা এটা করলেও বেটার, কারণ একসাথে বোঝা। এই যে কে জানি কথা বলতেছে, আমি দেখতেছি কে জানি কথা বলতেছে। আচ্ছা, তো দেখেন, তো একসাথে বোঝা এবং একসাথে তোলা এটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। অন্তত মানে লিখতে গিয়ে কিছু শব্দ মিসিং হওয়ার কারণে অনেক সময় বোঝা যায় না। তো এই জন্য আপনারা ওইটাও করতে পারেন, যে পরবর্তী সময় দেখে দেখে তুলে রাখা। আর শীট তো থাকতেই, সে আপনারা চাইলে প্রিন্ট করে রাখতে পারেন। প্রিন্টের পাশাপাশি ধরেন এইটা কিন্তু আমি মনে করছি যে এটা ডিটেলসটাও থাকা উচিত, এটা শর্টকাটটাও থাকা উচিত, এটা আপনাকে ওইভাবে আর করতে হবে না। দেখেন শর্টকাটও আছে, ডিটেলসটাও আছে, আছে না দুইটাই পাশাপাশি? স্যার, জি স্যার। জি, যে হ্যাঁ অঙ্কগুলো বলেন। যে অঙ্কগুলো আপনি আর করাচ্ছেন হুম। পিডিএফ ফাইল কি দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দিয়ে দিব, এই ক্লাস শেষে দিয়ে দিব। অনেক সময় ক্লাসের আগে দিয়ে দিই, অনেক সময় ক্লাসের পরে দিয়ে দিই, এটা দিয়ে দিব, কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা, ঠিক আছে। আমি আচ্ছা, যেটা হ্যাঁ। বলছিলাম জি সেটা হচ্ছে স্যার যে অঙ্ক মানে সবগুলা কিন্তু করাচ্ছেন না, মানে প্রত্যেকটা শীট থেকে কিছু কিছু অঙ্ক করাচ্ছেন, কিছু জি কিছু নিজেকে করতে বলছেন। জি জি জি। তো এইভাবেই কি শেষ হবে, নাকি স্যার হচ্ছে আমি এই যে যদি বলি এই এই যে অঙ্কটা শুরুর দিকে পারছি? হয়তো আপনি মিস করে গেছেন, হয়তো জয়েন করতে কয়েক মিনিট হয়তো দেরি হয়েছে আপনার, আমি কিন্তু বলছি যে আমি সংখ্যা চ্যাপ্টার আলোচনা করতেছি। তো একটা দুইটা তিনটা চারটা যখন সংখ্যা চ্যাপ্টারের আমি আলোচনা করব, ধরেন এর পরের ক্লাসটাই আমি বলছি যে এর পরের পরের ক্লাসটাই হবে, আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলোতে, শীটের যে অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করতেছেন বাসায় বা করবেন, সেই অঙ্কগুলোতে কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছেন সেগুলো আমাকে জানাইতে হবে। একটা করে প্রবলেম প্রবলেম সলভিং এর ক্লাস হবে, অনেক সময় দুইটাও হইতে পারে। তো মনে করেন সংখ্যা চ্যাপ্টার যখন আমি করাইলাম, মোট 50টা অঙ্ক করানো হয়েছে, তার মধ্যে ধরেন আমি হচ্ছে 20-22টা করে দিছি, আর আপনাদের আরো 25-30টা অঙ্কে প্রবলেম আছে। তো ওই অঙ্কগুলো সব অঙ্ক তো আর প্রবলেম থাকবে না, ধরেন আপনার 5টা বা 6টা প্রবলেম আছে, আপনি বলবেন আপনার প্রবলেমের সাথে দেখা যাবে যে গ্রুপের অন্যান্য যারা আছে তাদের প্রবলেম মিলে যাবে। যখন মিলে যাবে তখন আমাকে আর খুব বেশি হয়তো অঙ্ক করতে হবে না, ঠিক আছে? তখন আমি প্রবলেম সলভিং ক্লাসে এই যাবতীয় সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসটাই হবে প্রবলেম সলভিং এর ক্লাস, এটা আমি অলরেডি বলে দিছি একবার, কিন্তু যখন ক্লাস শুরু করছি তার কিছুক্ষণের মধ্যেই বলে দিছি। এভাবে চলবে, হ্যাঁ। আর এছাড়াও সংখ্যা চ্যাপ্টারের পরে ধরেন আমি লসাগু গসাগু চ্যাপ্টার করাবো অথবা বীজগণিতের একটা চ্যাপ্টার করাবো, যখন এই দুইটা তিনটা চ্যাপ্টার হবে তখন মনে করেন আপনাদের কাছে টোটালি 250টা অঙ্ক জমা পড়বে। এই 250টা অঙ্ক আমি তখন বলবো যে আপনারা যারা গ্রুপে 50 বা 52 জন আছেন, এই তারা হচ্ছে, অথবা আরো যে অন্যান্য আমার ব্যাচ গুলো আছে, একসাথেই পরীক্ষা নেওয়ার হয়তো ব্যবস্থা করতে পারি, যে সবাই একসাথে হয়ে আপনারা পরীক্ষা দেন। যে এই 250টা অঙ্ক আমি হয়তো 1 সপ্তাহ সময় দিলাম, 7 দিন সময় দিলাম, আপনারা প্র্যাকটিস করলেন। হ্যাঁ, তো এই 1 সপ্তাহের মধ্যে আপনারা প্র্যাকটিস করে দেন একটা পরীক্ষা দিলেন, আমি প্রশ্নপত্র তৈরি করব, আপনারা নিজেরা পরীক্ষা দিবেন এবং ছবি তুলে
অথবা যদি অনলাইনে আমি পরীক্ষা নেই, গুগলের হচ্ছে যে ডক্স আছে সেটার মাধ্যমে, তো সেটাও করতে পারি, অথবা অনলাইনে আপনাদের পিডিএফ দিয়েও পরীক্ষা নিতে পারি। আপনারা নিজে নিজে করে ছবি তুলে আমাকে দিবেন, দেন আমরা দেখবো যে কার কোথায় ভুল হচ্ছে। আমি সঠিক উত্তরগুলো দেখাই দিলাম। সেদিন পরীক্ষা যেদিন থাকবে সেদিন ক্লাস থাকবে না আমাদের। আমরা শুধু আলোচনা করলাম পুরো 1-1.5 ঘন্টা মিলে যে আপনাদের পরীক্ষা কোথায় ভুল হইলো, কেন হইলো, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। মানে এক কথায় অফলাইনে যেভাবে আমরা পড়ি, আমি এই জন্য খুব বেশি স্টুডেন্ট নেই না একটা ব্যাচে, নিলে আমি 3-400 নিতে পারি, নেই না, অল্প নেই, যেন সবার সঙ্গে কথা বলা সম্ভব হয় এবং আমি যেন হেল্প করতে পারি আপনাদের যে আসলেই সমস্যাটা কোথায় হচ্ছে। আর লাইভ ক্লাসে অনেকে জয়েন করে না, এই জন্য কিন্তু প্রবলেম। দেখেন 52 জন এই গ্রুপে আছে, ক্লাস কেবলই শুরু হয়েছে কয়েকদিন আগে, কিন্তু এই মুহূর্তে আপনারা 19 জন লাইনে আছেন, তার মানে 3/1 ভাগ বলা চলে আর কি। 52-53 জন আছেন এই গ্রুপে। তো এই হচ্ছে অবস্থা আমাদের। আমরা মানে শিখতে আসি কিন্তু আসলে ওইভাবে সময় বের করতে পারি না, বা হয়তো কেউ আড্ডা মারতেছে বাজারে, হয়তো কেউ রান্না বান্না নিয়ে ব্যস্ত, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, হয়তো বা টায়ার্ড, ক্লাসে জয়েন করতেছে না, হয়তো বা কেউ 10 মিনিট জয়েন করতেছে, আবার বের হয়ে চলে যাচ্ছে, আবার 10 মিনিট এসে দেখতেছে। এটাই আসলে ঝামেলা, আমাদের নানা ধরনের প্রবলেম হয়। তো যারা একেবারেই শিখতে চান, একেবারে ডেডিকেটেড, হ্যাঁ, যে আমাদের শিখতেই হবে, মানে যে কোনো প্রকারে হোক শিখতে হবে, এই 3-4 মাস যে ক্লাস হবে আপনি লেগে থাকবেন, দেখবেন যে মোটামুটি একটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাইতে পারবেন। মানে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই, মানে আর রাতারাতি শেখার এটা কোনো বিষয় না। ম্যাথ, ইংরেজি যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। মানে কষ্ট হইলেও ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। আমি যে প্রসেসগুলো দেখাবো, মানে এটা তো মানে রকেট সায়েন্স না যে আপনি হচ্ছে মানে খুবই কঠিন, কিছুই বুঝতে পারতেছেন না। এমন কি লাগতেছে, আমার কথা শুনে এমন লাগতেছে যে কিছুই বোঝা যাচ্ছে না? আপনি কিন্তু বুঝতে না পারতেছেন। স্যার। হ্যাঁ, আপনি বুঝতে ইজি পারতেছেন মনে যে হচ্ছে। রাইট, আপনি যখন আমি করাচ্ছি আপনার মনে হচ্ছে বা এটা তো সহজ জিনিস, কিন্তু মনে রাখবেন একটা, দুইটা, পাঁচটা, 10টা, 20টা অঙ্ক আপনার কাছে সহজ লাগবে, কিন্তু যখন একসাথে 500টা অঙ্ক হবে তখন কিন্তু আপনার জন্য কঠিন হবে। আমি কোনটা প্রয়োগ করব, কিভাবে করব, এই জিনিসটা আপনার ধরতে হবে, যে আমি কোন অঙ্কের জি ক্ষেত্রে, স্যার। কোন চ্যাপ্টারের ক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় নিয়ে আসবো। এটা কিন্তু একটা দুইটা প্রশ্ন হ্যাঁ পড়ে হ্যাঁ। পরীক্ষা দেওয়া তো যাই, কিন্তু যখন 2, 3, 4, 5টা চ্যাপ্টার হবে, 10টা চ্যাপ্টার হবে, তখন কিন্তু আপনার মাথা গোলমাল করবে। আর সেইটাই কিন্তু আসলে চাকরির পরীক্ষা। আর চাকরির পরীক্ষায় তো আর শুধু অঙ্ক আসবে না, বাংলা আসবে, ইংরেজি আসবে, সাধারণ জ্ঞান আসবে, বিজ্ঞান ও প্রযুক্তি আসবে, আরো নানান, সাধারণ বিজ্ঞান আসবে। এই এই জন্য হচ্ছে, আর অঙ্ক করার জন্য তো খুব অল্প সময় থাকে, মানে কয়েক সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড মাত্র সময়। এই সময়ের মধ্যে আপনাকে সলিউশন করতে হবে। 20টা অঙ্কের যে 20টাই পারতে হবে এমনটা না, আপনি যদি 13-14টাও করতে পারেন দেখবেন যে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স। আর যারা 20টায় 20টাই পারে তারা চাকরি চেঞ্জ করতেছে, একটা ছাড়তেছে একটা ধরতেছে। ম্যাথ আর ইংরেজি যাদের আছে, দখলে আছে, তারা মনে করেন যে চাকরি ধরতেছে ছাড়তেছে, ভাল লাগতেছে না, ব্যাংকের চাকরি বাদ দিচ্ছে, প্রাইমারি করতেছে, প্রাইমারি বাদ দিচ্ছে, হয়তো কলেজের লেকচারার হচ্ছে, কলেজের লেকচারার বাদ দিচ্ছে, বিসিএস এ যোগদান করতেছে, এইভাবেই করতেছে তারা। আর আপনারা মনে করেন যে যারা আছেন যে এমন মানে কষ্ট করতেছেন না, তারা কিন্তু আসলে একটাও পাচ্ছেন না। একবার আপনি যদি সক্ষমতা অর্জন করেন একটা সাবজেক্টে, দেখবেন যে ওইটা দিয়েই আপনি অনেকটা হচ্ছে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? মানে অনেকে বলে যে এই যে আমি অঙ্ক শিখতেছি, এটা আমার চাকরির ক্ষেত্রে কি কাজে লাগবে। এটা ভুল কথা আসলে। এটা অনেকেই বলে যে এগুলো আমি চাকরির ক্ষেত্রে কি কাজে লাগাবো। এটা এটা ভুল কথা, যারা এরকম স্যার চিন্তা করতেছেন। হ্যাঁ, জি একটা কথা বলেন। বলবো, হ্যাঁ আমার একটা বলেন। কোশ্চেন ছিল। হ্যাঁ। সেটা হচ্ছে আপনি যে অঙ্কটা করাইলেন হুম। বর্তমানে, তা আচ্ছা। এই অঙ্কটার শর্টকাট নিয়ম দেখে আমি রিটেন পরীক্ষায় লিখতে পারি? না না, এটা কখনো করা যাবে না। শর্টকাট তো শর্টকাটই। এই মানে রিটেন পরীক্ষায় সব সময় আপনাকে আহ, মানে ব্যাখ্যা লিখতে হবে, অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা মানে, আচ্ছা রিটেন পরীক্ষায় একটা অঙ্কের জন্য কমপক্ষে কত নম্বর থাকবে বলেন? কমপক্ষে 5, তাই না? পাঁচ আচ্ছা, নাম্বার। 5 নম্বরের জন্য আপনার একটা নির্দিষ্ট সময় বরাদ্দ আছে, অবশ্যই 5 নম্বরের জন্য ধরেন 8 মিনিট, তাই না? কয় মিনিট সময়? জি জি। 8 মিনিট। 8 মিনিট। আচ্ছা, 8 মিনিট সময়। তো আপনি যখন এই অঙ্কটা পরীক্ষার হলে করবেন আপনার অ্যান্সার বের হবে ঠিকই, কিন্তু এখানে 8 মিনিটের যথাযথ ব্যবহার কি আপনি করছেন বলেন? স্যার আমি করেন নাই। এখানে 8 মিনিটের যথাযথ ব্যবহার করি নাই, কিন্তু আমি হ্যাঁ। এটা যদি শর্টকাটে করে অন্য কোথাও যদি এই সময়টা আমি ইউজ করিও, মানে আচ্ছা। ব্যবহার করি, তাহলে হ্যাঁ। তো আমার না সমস্যা না নেই। না, এটা এটা আরে এটা ভাই হয় না, এগুলো এটা হবে হবে না, না। আপনি এটা বুঝতেছেন হবে না, না। কেন হবে না? দেখেন আমি বলি আপনাকে, বাংলা দিয়েই বলি। ধরেন বাংলায় একটা প্রশ্ন আসছে যে হচ্ছে কারক, আহ, হচ্ছে কারক কত প্রকার, হ্যাঁ, কত
প্রকার, এটা প্রশ্ন আসছে। 1 নম্বর প্রশ্ন, কারক কত প্রকার। এখানে মানে ধরেন হোয়াট চিহ্ন দেওয়া হয়েছে যে কারক কত প্রকার, আপনাকে প্রশ্ন করা হয়েছে। এটার জন্য নম্বর দেওয়া হয়েছে যে এটার জন্য 1 নম্বর, আর সময় হচ্ছে 1 মিনিট। ওকে, এটা। তো এখন জি বলেন তো আপনি কি লিখবেন, যে কারক 6 প্রকার, কর্তৃ, কর্ম, মানে আপনি লিখে গেলেন সিরিয়ালি, তাই না, অধিকরণ মানে লিখলেন এভাবে। তো কারক এত প্রকার আর এতটা। এখন এই অঙ্কটা মানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে আপনার আছে 5 নম্বর এবং আছে 8 মিনিট সময়। আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি আগের মতো করে উত্তর দেন, এখানে তো বলছে কারক কত প্রকার, আপনি যদি লেখেন 6 প্রকার, লিখে কারক গুলার নাম লিখলেন বা না লিখলেন, দাঁড়িয়ে দিলেন, আপনাকে কি 5 নম্বর দিবে? বলেন দিবে? না স্যার, দিবে দেবে না। না। তখন কি করতে হবে? কর্তৃকারকের কি কি বর্ণনা আছে, কি কি ব্যতিক্রম আছে, কি কি নিয়ম আছে, কর্মকারকের কি কি আছে বলেন তো, সেগুলো আপনাকে লিখতে হবে কিনা? জি স্যার। লিখতে হবে। তাহলে আপনাকে কি বলে দিছে যে কারক কত প্রকার, এটার বিস্তারিত লেখেন? আপনি বুঝলেন কিভাবে, কি দেখে? মার্কস। নম্বর দেখে এবং জি জি। কত মিনিট সময় বরাদ্দ সেটা দেখে আপনি বিষয়টা বুঝতে পারলেন। এই হচ্ছে পরীক্ষারও জিনিস, ঠিক তাই। আপনাকে বলে দিবে না যে আপনি কিভাবে করবেন। একটু ইউপিএস এর লাইনটা বন্ধ করুন, ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, তো যাই হোক, দেখেন আমি কন্টিনিউ করি। সেটা হচ্ছে যে শর্টকাট মেথড, মানে কিছু কিছু নিয়ম আছে যে এক এক অঙ্কের ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, যদি আমি ক্রমিক পূর্ণ না বলে যদি আমি বলি জোড় সংখ্যা, তাহলে কি আপনি এভাবে প্রয়োগ করতে পারবেন? বলেন, পারবেন? না স্যার। পারবেন না, পারবেন না, সম্ভব না। আচ্ছা, কিন্তু যদি ক্রমিক জোড় সংখ্যা বলি, আমি বলেন তো একের জায়গায় যদি 2 করে দিয়ে প্রত্যেকটাকে 2 করে দিই, বলেন তো দেখি এই নিয়মটা কাজ করবে কিনা? অবশ্যই করবে, করবে। করবে। তাহলে হুম বলেন হুম। তো শর্টকাট মেথডের অনেকগুলো সীমাবদ্ধতা আছে কিনা? জি স্যার, আছে। মানে কোনো অঙ্কের ক্ষেত্রে জি এটা স্যার। প্রযোজ্য, কোনো অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে কেন আপনি এটাকে নিয়ম বলবেন? এটা তো কোনো নিয়ম না, এটা তো হলো মন গড়া একটা জিনিস। শর্টকাট মানেই কি? জি স্যার। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। শর্টকাট শর্টকাট এক চালাকি। একজনের ক্ষেত্রে, রাইট, এটা একটা চালাকি। মানে শর্টকাট মানে তো চালাকি। হ্যাঁ, শর্টকাট মানেই চালাকি। খেয়াল করে দেখেন, শর্টকাটটা আসেই কিন্তু ডিটেলস থেকে। আচ্ছা বলেন তো, এই শর্টকাটটার উৎপত্তি এই লাইন থেকে কিনা, বলেন তো দেখি আমাকে। এই যে হুম এই জি লাইন, স্যার। হুম। এই জি দেখেন তো জি। দেখি এই লাইনটা থেকে কিনা, এরকম এই লাইনটা থেকে কিনা, অথবা এই লাইনের যে জি আগের স্যার। লাইন আছে, বলেন দেখি। আমি যদি এই লাইনটা লিখি, বলেন এই লাইনটা যদি আমি লিখি, এই যে এইটা আর এইটা যে কি কোন এইটার এটা যে ক্রস হচ্ছে, বলেন তো দেখি 2 ক + 1 = 47, বলেন তো এই লাইন আসে কিনা এই লাইন ক্যালকুলেশন করার পর? জি আসে। জি স্যার। অবশ্যই। তাহলে বলেন দেখি, এইটা এই দিকে গিয়ে বিয়োগ হয়ে এইটা হয়েছে কিনা? হুম। জি অবশ্যই। হয়েছে দেখেন, স্যার। এই যে এইটাই হয়েছে, তার মানে ডিটেলস থেকেই কিসের উৎপত্তি বলেন? শর্টকাটের শর্টকাট উৎপত্তি। শর্টকাট। শর্টকাটের উৎপত্তি। এবং এটা হুম। তাড়াতাড়ি করার একটা প্রসেস। হয়তো আমি এভাবে বুঝাচ্ছি, অন্য কেউ অন্যভাবেও বুঝাইতে পারে। আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এইটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার বের হবে, আবার এইটার থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার বেরোবে। অনেকে বলবে যে স্যার সব অঙ্কের ক্ষেত্রেই কি এটা প্রযোজ্য? আমার উত্তর হ্যাঁ নাকি না? অবশ্যই না। বলেন তো, সব অঙ্কের ক্ষেত্রে না। কি প্রযোজ্য? না। আমাকে না তখন স্যার। বলতে হবে যে সেটা ক্রমিক হ্যাঁ। হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে। বলেন তো, এগুলো কন্ডিশন দিতে হবে না আমাকে? জি জি, এই অবশ্যই জন্য স্যার। এই জন্য শর্টকাট মেথড পরীক্ষার হলে রিটেন টাইপের অঙ্কে প্রয়োগ করা যাবে না। আমার মনে হয় আপনি বুঝতে স্যার, পারছেন আমার যে একটা কেন অঙ্কের যাবে। সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বলেন কোন অঙ্ক অঙ্ক? জি। অঙ্ক বলেন। করতে গেলে আমার 2-3 নিয়মের মানে না করতে পারলে ভালো লাগে না। 2-3 নিয়মে? মনে হয় আচ্ছা, যে মনে কি অসম্পূর্ণ অন্যভাবে যদি মনে হয় করা যে যেত। 2-3 নিয়মে না করলে অসম্পূর্ণ মনে হয়? আমার নিজের কাছে যদি অন্যভাবে করা যেত কিংবা মানে অন্যভাবে করা যায় কিনা এটা খালি আমার মনে হয়, তো এই অঙ্কটা অন্যভাবে করা যায় কিনা। যায় যায় অন্য যায়, অন্য প্রসেসে। এটা অন্যভাবে করা যায়, সম্ভব করা। মানে আমার কাছে মনে হয়, মানে আমি একটা অঙ্ক করতে গেলে এরকম দুই তবে তিন তবে নিয়মে আবার করি। তবে আবার এটার একটা অসুবিধা আছে। মানে যারা অঙ্ক কিছুটা কম পারে, 2-3 নিয়মে দেখাইলে হয় কি, তারা গুলায় ফেলে। তাদের ক্ষেত্রে আবার এটা সমস্যা। যারা কিছুটা অ্যাডভান্স, তাদের হয়তো এরকম মনে হয় যে দেখি আমি অন্যভাবে করতে পারি কিনা। যে কিন্তু যারা নতুন আছে, আমি যদি এখন একাধিক নিয়ম অ্যাপ্লাই করি, মাথায় কিন্তু গোলমাল করতে পারে। ঠিক আছে? তো এটার জি আমি স্যার। একটু দেখাচ্ছি যে কিভাবে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারেন। সেটা কিরকম? আচ্ছা বলেন তো, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা বলছে, তার মানে আমি ধরলাম যে, আচ্ছা বড় সংখ্যাটাকে আমি এক্স ধরতে পারি কিনা? পারি, জি পারি। স্যার। তাহলে বলেন তো ছোট সংখ্যাটা কি হবে, x - 1 হবে কিনা? হ্যাঁ। জি স্যার। হবে তো, হবে হবে। হবে অবশ্যই। তাহলে আমাকে বলছে যে বর্গের অন্তর 47। আচ্ছা বলেন তো, বড়টা বিয়োগ ছোটটা = 47 লেখা যায় কিনা? জি জি স্যার। স্যার।
তাহলে বলেন তো জি স্যার। এটা একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে না অঙ্কটা? জি। হচ্ছে। তাহলে বলেন তো x² - 2x + 1 = 47 লেখা যাবে কিনা? a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ হইলো। জি স্যার। অবশ্যই। তাহলে x² - x² + 2x - 1 = 47, আমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখেন x² ক্রস বলেন তো 2x - 1 = 47, তাহলে বলেন তো 2x = 48, তাহলে বলেন তো x এবার 24 আগে বের হইলো কিনা? জি স্যার। তাহলে বলেন তো x এর বড় মান যদি আমি 24 বের করি তাহলে x - y এর মান কত বলেন? 23। 23। আচ্ছা বলেন তো একটু ডিফারেন্ট ওয়েতে আমি করলাম কিনা এবার? জি স্যার। একটু। তো এগুলো হচ্ছে ট্রিক্স। তো এখন আপনি মনে করেন যে যখন 3টা 4টা 5টা সংখ্যা থাকে তখন কিন্তু আমরা এই ট্রিক্সটা অবলম্বন করি, কিন্তু যেহেতু এখানে মাত্র 2টা সংখ্যা, এই জন্য আমি ছোটটাকে এক্স ধরি, বড়টাকে x+1 ধরি। এগুলো কিছুটা কৌশল, গাণিতিক কিছু কৌশল আছে। আরো অনেকভাবে কিন্তু এই ধরনের অঙ্ক করা যাইতে পারে। তো এক এক অঙ্কের ক্ষেত্রে এক এক নিয়ম। তো যাই হোক, একটা অঙ্কে আমরা এত বেশি সময় ব্যয় না করি, আমাদের আরো অঙ্ক আছে। হ্যাঁ। তো মোটামুটি একটা সময় ব্যয় হয়ে গেছে অলরেডি। তো দেখেন এই যে শীটটা, আমি এক নজরে শীটটা আপনাদের দেখাই। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা করে দিয়ে আজকের আলোচনাটা এখানে শেষ করি। দেখি লাইনে কতজন আছেন। হ্যাঁ, 20 জন আছেন। দেখেন তো 15 নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পারতেছেন কিনা, কি লেখা আছে, কি বলা নিচের আছে বলেন? কোন তিনটি তিনটি ক্রমিক ক্রমিক সরল সংখ্যার যোগফল 123, ছোট সংখ্যাটি কত? দেখা যাচ্ছে না? লেখাটা দেখা যাচ্ছে না? একটু বলেন দেখা যাচ্ছে কিনা। জি স্যার, এবার দেখো স্যার, 16 এবার নম্বর। দেখা যাচ্ছে। হ্যাঁ। জি স্যার, তো 16 নম্বর অঙ্ক, 15 নম্বর জি বলছি। স্যার। 16 না, 16 নম্বর না, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, ছোট সংখ্যাটি কত? জি স্যার। ওকে। একটু হয়তো স্লো কাজ করতেছে, ইলেকট্রিসিটি নাই তো, ইউপিএস দিয়ে চলতেছে, একটু হয়তো স্লো কাজ করতেছে। তো যাই হোক, আমরা স্যার শেষ করবো করে এটা। দেব তাড়াতাড়ি। তো দেখেন, আচ্ছা আমি একটু দেখি যে আমি করতে পারি কিনা অঙ্কটা ঠিকঠাক ভাবে। বলেন তো কি স্যার বের আমরা করতে করি বলছে? এটা। কি বের করতে বলছে? স্যার আমরা এটা করি। ছোট ছোট সংখ্যাটি সংখ্যা। ছোট সংখ্যাটি কত? আচ্ছা খেয়াল করে দেখেন। তাহলে তিনটা কি সংখ্যা ছিল? ক্রমিক সংখ্যা ধারাবাহিক ক্রমিক সংখ্যার যোগফল কত? 123। 123। 123। আচ্ছা বলেন তো, আমরা ধরতে পারি যে ধরি একটা সংখ্যা এক্স, আরেকটা সংখ্যা x+1, আরেকটা সংখ্যা x+2, বলেন তো এটা ক্রমিক কিনা? জি স্যার। জি স্যার। ক্রমিক। আবার আমি যদি এভাবে ধরতাম x - 1 এক্স আর x+1, বলেন তো এটাও ধরা সম্ভব ছিল কিনা? জি স্যার। সম্ভব ছিল। যারা একটু ভালো বোঝেন তারা এইভাবেও ধরবেন, সমস্যা নাই। আর যারা একটু মানে প্রথম দিকে শিখতেছেন তারা এইভাবে করেন, আমার মনে হয় এটাই বেটার সবার ক্ষেত্রে। জি স্যার। তাহলে আমি জি ধরে স্যার। নিলাম যে ধরি প্রথম যে সংখ্যাটা হচ্ছে সেটা এটা, দ্বিতীয় সংখ্যাটা এটা, আর তৃতীয় সংখ্যাটা এটা। আচ্ছা এইবার বলেন আমাকে, যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল আছে 123, তাহলে বলেন তো প্রশ্ন মতে x+x+1 + x+2, এই যে তিনটা সংখ্যা আমি যোগ করলাম, যোগ করে কত হবে বলেন তো দেখি? 123। 123। তাহলে বা এক্স এক্স এক্স, তাহলে 3x+2 আর একে 3 = হচ্ছে 123। তাহলে বলেন তো বা স্যার থ্রি 40। এক্স ইকুয়াল টু স্যার 123 থেকে স্যার 3 বাদ 40 দিলে আনসার। 120। হ্যাঁ জি বলেন। স্যার 40 আনসার। হ্যাঁ অবশ্যই হতে পারে 40 অ্যান্সার। তাহলে বা এক্স ইকুয়াল টু বলেন তো 120 উপরে তার নিচে 3, তাহলে 3 4 12 40, তাহলে এক্স এর মান কত আসলো? 40। 40। 40। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছোট সংখ্যাটা জানতে চাইছে। আচ্ছা সবচেয়ে ছোটটা কিন্তু আমরা 40 বের করছি, যদি যদি মাঝের সংখ্যাটা জানতে চাইতো? 41। 41। যদি 41। বড়টা জানতে চাইতো? 42। 42। বুঝতে পারছেন বিষয়টা যে কিভাবে আমরা অঙ্কটা ইয়েস। করতেছি? তার মানে আমরা কিন্তু ধরে নিছি যে এক্স হচ্ছে ছোট সংখ্যা, ওই জন্য এক্স এর মান 40, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যদি বলতো বড় সংখ্যা, তাহলে বলেন তো x+2 এর ভ্যালু বের করতে হইতো কিনা? জি জি স্যার। স্যার। অবশ্যই হইতো। এইবার আসেন, এটা তো আমি ডিটেলস মেথডে শেখাইলাম। এবার আসেন শর্টকাট মেথডে কিভাবে আমরা চিন্তা করতে পারি। মনে রাখেন, যেহেতু তিনটা ক্রমিক সংখ্যা, তাহলে তিনটা সংখ্যার যোগফল দেওয়া আছে 123। এটা আমি কিভাবে হইলে চিন্তা করতাম, দেখেন আমার চিন্তাটা আমি বলি, অন্য কারো কথা বাদ। আমি কিভাবে চিন্তা করি জিনিসগুলোকে, যে কোনো তিনটা ক্রমিক সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, আমি করি কি বলেন তো দেখি, 123কে, যেহেতু তিনটা ক্রমিক সংখ্যা আছে, আমি 3 দিয়ে ভাগ করে ফেলি ডাইরেক্ট। বলেন তো 3 4 12, 3 1 3, কত আসলো? 41। 41। 41। তাহলে আমি যেহেতু 3 দিয়ে মাঝেরটা। ভাগ করছি, মাঝের সংখ্যাটা 41, তার আগেরটা 40, তারপরেরটা 42। বলেন তো নিয়মটা ভালো আছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে চিন্তাটা করতে হয়। তার মানে আমি এই 123কে যখন 3 দিয়ে, যেহেতু তিনটা সংখ্যা আমি 3 দিয়ে ভাগ করতেছি, তাহলে কোন সংখ্যাটা বের হয়?
মাঝেরটা। তো যেহেতু জি সংখ্যাগুলো স্যার। ক্রমিক, সেক্ষেত্রে মাঝেরটার চেয়ে এক কম 40, মাঝেরটার চেয়ে এক বেশি 42। কারো কোনো সমস্যা আছে বলেন? না স্যার। না স্যার, এই এক্স্যাক্টলি। ক্ষেত্রে যদি চারটি, এই স্যার এক্ষেত্রে চারটি যদি ক্রমিক সংখ্যা এক্ষেত্রে যদি চারটা চায় তাহলে তার মাঝেরটা বের করা সম্ভব না, সম্ভব? না না স্যার, সম্ভব। সেক্ষেত্রে কি এই জন্য বললাম বিজোড় যোগ করতে শর্টকাট, হবে? শর্টকাট মেথডের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, এই জন্য শর্টকাট সবসময় প্রয়োগ করা যাবে না, বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু যদি পাঁচটা হয়তো বলেন তো দেখি, আমি আমি এই এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবো কিনা? পারবো, অবশ্যই পারবো, ঠিক আছে। কেননা জি স্যার। পাঁচটার ক্ষেত্রে মাঝের সংখ্যাটা বের করা সম্ভব। আপনারা একটু বিজোড় দেখেন। দিলে করা যাবে? হ্যাঁ, মানে আপনি জোর বিজোর, মানে আপনি নিজে একটু মাথা খাটাবেন যে দেখি তো জোর হইলে করা যায় কিনা, বিজোর হইলে করা যায় কিনা, ক্রমিক পাঁচটা হইলে হলে করা যায় কি কিনা। হচ্ছে আচ্ছা দেখেন, পাঁচটা সংখ্যা হবে? আচ্ছা দেখেন পাঁচটার ক্ষেত্রে আমি বলতেছি যেহেতু ক্রমিক, তো আমি একটু হিসাব করতেছি। দেখেন, একটা সংখ্যা 7, পাঁচটার আরেকটা ক্ষেত্রে দেওয়া সংখ্যা 8, আরেকটা সংখ্যা 9, একটা সংখ্যা 10, একটা সংখ্যা 11, কয়টা সংখ্যা নিলাম? পাঁচটা। পাঁচটা। 5টা। আচ্ছা, এই সংখ্যাগুলো আমি যোগ করব, বলেন তো 10 আর 11 কত হয়? 21। 21। 21 আর 9 কত? 30। 30। 30 আর 8 কত? 45 স্যার। 38। 38। 38 আর 7 কত? 45। 45। 38 আর 7 45, তাহলে 45 লিখলাম। আচ্ছা বলেন তো কয়টা সংখ্যা আছে? পাঁচটা। পাঁচটা। 5 পাঁচ দ্বারা নং ভাগ করলে 45। বলেন তো 5 নং 35, বলেন তো মাঝখানেরটা বের হয়ে গেল কিনা? জি স্যার। জি জি স্যার। তো বুঝতেই পারতেছেন যে এইটা হচ্ছে সব সময় প্রযোজ্য, তবে কন্ডিশন ওই যে আবারও ক্রমিক হইতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। স্যার তাহলে বিজোড়কে বিজোড় মানে বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করতেছি যখন পাঁচটা থাকতেছে, আবার তিনটা থাকলে 3 দিয়ে ভাগ, হ্যাঁ, মানে এরকম। জয়টা থাকবে, বিজোড় সংখ্যা ঠিক না, জয়টা থাকবে, তত দিয়ে আমাকে ভাগ করতে হবে। এখন আচ্ছা। আপনি হয়তো চিন্তা করবেন যে যদি 4টা থাকতো তাহলে কি আসলে এই নিয়মটা কিভাবে কাজ করে। এটা হলো আপনার রিসার্চ, আপনি গবেষণা করবেন এই নিয়ে। আমি যদি সবগুলো বলে দিই তাহলে তো আপনার মাথা কিভাবে আর খুলবে? আপনার মাথাটা তো খুলতে হবে। আপনি এখন এই অঙ্কটা যখন আপনি বাসায় করবেন, তখন আপনার মাথায় যে সমস্ত প্রশ্ন আসবে ওগুলা সাইড দিয়ে আপনি টুকবেন, লিখবেন, দেখবেন যে কি করলে কি হয়। যেখানে আপনি প্রবলেম ফেস করতেছেন আমাকে বলবেন যে স্যার আমি তো এটা এইভাবে চিন্তা করছি, এভাবে কেন হচ্ছে না, এখানে কোথায় প্রবলেম হচ্ছে। এটা হলো আপনার কিউরিওসিটি। আমি যদি সব বুঝাই দিই আপনাকে, আমি এটা লাইনে তুলে দিব, বাদ বাকি চালানোর দায়িত্ব আপনার। এখন আপনি যদি সবকিছু বুঝতে চান তাহলে তো আসলে হইল না। এটা এটা আসলে হয় না স্যার, কখনো। হ্যাঁ, জি স্যার বলেন। আপনি তো মানে বিজোড় সংখ্যার ট্রিকটা শিখাইলেন, একটা জোড় সংখ্যার ট্রিকটা শিখাই দেন। জো একদিনে সব শেখা যাবে না, অলরেডি 11:15 বেজে গেছে। হ্যাঁ, আমরা আরেকদিন শিখবো, ঠিক আছে। জি স্যার। জি ঠিক আছে, ওকে। জি স্যার। আস্তে আস্তে স্যার শিখবো। এটার স্যার, উপর একটা হ্যাঁ, কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার, যে সামনে আর কি খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আসতেছে পরীক্ষার স্যার, কিছু পরীক্ষার কি কি কোনো সাজেশন আপনারা পরীক্ষার কি কি কোনো দিবেন? ডেট হয়েছে? পরীক্ষার ডেট হয়েছে? না না, না স্যার। মানে ডেট হয়নি শুনতেছি আর এখনো। কি, এরকম আর কি। দেখি, দেখা যাক। মানে আমি, আপনি কি হ্যাঁ, গণিতের কোনো সাজেশন আর কি সাজেশন বলতে যদি আমি দিতেন? অলরেডি খাদ্য অধিদপ্তরের জন্য 450টা অঙ্ক সিলেক্ট করে ফেলছি। হ্যাঁ, সিলেক্ট করে ফেলছি এবং ইউটিউবে ধারাবাহিকভাবে সম্ভবত 7টা ভিডিও অলরেডি আমি দিছি। ধারাবাহিকভাবে 450টা অঙ্ক আমি সমাধান করে দিব। তো যখন সমাধান করে দিব আমি অবশ্য শিডিউল করে রাখি, তো আপনাদের আগে ভাগেই লেকচারগুলোর হচ্ছে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের লিঙ্কগুলো স্যার, সাজায় আমি দিয়ে আমাদের দিব। হুম। পিডিএফটা দাও কি একটু পসিবল হবে? পিডিএফ মানে ওই খাদ্য অধিদপ্তরের যে অঙ্কগুলো মানে সিলেকশন করছি স্যার, সেগুলোর? জি স্যার, তাহলে আমাদের একটু প্র্যাকটিস করতে সুবিধা হতো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি, আমি আসলে পিডিএফটা শুধু অঙ্কগুলো সিলেকশন করছি, কিন্তু মানে ওগুলো আবার করাচ্ছি, মানে হচ্ছে টাইপ করাচ্ছি যে সলিউশন সহ যেন শীটের মধ্যে থাকে।